আজকে ক্লাস 12 এর সমাকলন বিদ্যা শুরু করব। প্রথমে হচ্ছে যে অনির্দিষ্ট সমাকলন, ইনডেফিনিট ইন্টিগ্রেশন। আমরা ক্লাস 11 এ ডেরিভেটিভ শিখেছি অন্তর্কলন বিদ্যা। অন্তর্কলন বিদ্যা থেকেই ইন্টিগ্রেশনের সংজ্ঞায় আমরা চলে আসবো। কীরকম ডেফিনেশনটা প্রথমে দিই, সেটা হচ্ছে যে integration is the inverse process of differentiation. অন্তর্কলজের ঠিক উল্টোটা হচ্ছে সমাকলন বিদ্যা। কিরকম? ধরে নাও f(x) একটা ফাংশন, স্মল f(x) আর একটা ফাংশন, সেখানে ধরে নাও x-টা হচ্ছে বিলংস টু i। এখন এই ফাংশনটা f(x) এর ডেরিভেটিভ যদি f(x) হয়, কিরকম? such that f(x) is equals to fx। যদি f(x) is equals to fx হয়, অর্থাৎ ক্যাপিটাল f(x) is equal to fx হয়, তাহলে এই fx এর অ্যান্টি ডেরিভেটিভ হলো ক্যাপিটাল fx। fx এর অ্যান্টি ডেরিভেটিভ হলো ক্যাপিটাল fx। এখন এটাকে অ্যান্টি ডেরিভেটিভ বলতে পারি, আবার তোমার প্রিমিটিভও বলতে পারি। দেখো, fx ফাংশনকে ডেরিভেটিভ করলে, অন্তর্কলজ করলে fx আসে। আমরা ক্লাস 11 শিখেছি যে কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ শূন্য হয়। তার মানে কি ddx অফ c দিস ইজ ইকুয়ালস টু 0, এটা আমরা জানি। তাহলে এইখানটাতে আমরা যদি বলি যে ddx অফ fx প্লাস c দিস ইজ অলসো ইকুয়ালস টু fx, কারণ ddx অফ fx মানে f(x) আর ddx অফ c মানে 0। তাহলে টোটাল fx প্লাস c এর ডেরিভেটিভ হচ্ছে fx। ঠিক এরকম ঘটনা যখন ঘটবে তখন আমরা বলি ইন্টিগ্রেশন fx dx ইজ ইকুয়ালস টু fx প্লাস c। দেখো, এই সিটা তুমি যা খুশিটা দিতে পারো, যা খুশিটা দিতে পারো, সেই জন্য এই সিটাকে বলা হয় আরবিট্রারি কনস্ট্যান্ট। এটা হলো জেনারেলাইজড ফর্ম, তুমি সেটা নাও দিতে পারো, সি মে বি 0, সি মে বি 1, 2 সামথিং এটসেট্রা। তাহলে ইন্টিগ্রেশন fx dx ইজ ইকুয়াল টু fx প্লাস c, এই সিটাকে আমরা বলবো কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। দেখো, এখানে তিনটে ফর্ম আছে, তিনটে জিনিস আছে, একটা, দুটো, তিনটে। এইটাকে বলা হয় ভেরিয়েবল অফ ইন্টিগ্রেশন। সমাকলনের চল, এটা বলি সমাকল, ইন্টিগ্র্যান্ড, এটা হলো ইন্টিগ্রাল সাইন। ইন্টিগ্রেশনের চিহ্ন, অ্যাকচুয়ালি দেখো এই এসটা, এটা একটা এস এর মতো দেখতে, মানে অ্যাকচুয়ালি সামেশান, এই সামেশানের এই এসটাকে এটা টেনে লম্বা করে দেওয়া হয়েছে এস, সেইটাকে আমরা ইন্টিগ্রেশনের চিহ্ন বলছি, এটাকে ইউজ করা হয়। অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন শুরুই হয় ডেফিনিট ইন্টিগ্রেশন দিয়ে। কীরকম? দেখো, আমাদের অ্যানসিয়েন্ট জিওমেট্রির মধ্যে ওই ত্রিভুজ, চতুর্ভুজ, তারপর লম্ববৃত্তাকার চোঙ, রাইট সার্কুলার কোণ, তারপর পিরামিড, প্রিজম এটসেট্রা, এই সমস্ত যেগুলো আমাদের নন জিওমেট্রিক ফিগার, সেই জ্যামিতিক আকৃতির ক্ষেত্রফলগুলো আমরা খুব সহজে বের করতে পেরেছি, বা সহজে বের করতে পারিনি, আমরা অনেক আগে শিখেছিলাম। কিন্তু এরকম কোনো ক্ষেত্রফল বা তার
যেগুলো আমার জ্যামিতিক পরিচিত নয়। ধরো এরকম ধরনের একটা কার্ভ আছে, সেই কার্ভটার সঙ্গে এক্স অ্যাক্সিস বা এই এরিয়াগুলো এরকম ধরনের এরিয়া, এগুলো ক্ষেত্রফল কী করে বের করবো? এই ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে গিয়ে ইন্টিগ্রেশনের উৎপত্তি হয়। কীরকম করেছি? এটা 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 একটা লিমিটিং কনসেপ্ট দিয়ে করা হয়েছে। লিমিটিং কনসেপ্টটা হচ্ছে এরকম যে যখন ফাইনাইট হবে লিমিটটা, তখন আমরা হবে কি করবো কি, এই যেগুলোকে টুকরো টুকরো কোনো একটা পরিচিত জ্যামিতিক আকারের মধ্যে আমরা করে নেবো। এই ক্ষেত্রে যেটা আমরা করি, একটা প্রত্যেকটা ছোট ছোট আয়তক্ষেত্রের মতো করে নিই। এই আয়তক্ষেত্রে যেগুলো হয়, সেই আয়তক্ষেত্রের সূত্র আমরা জানি লেন্থ ইনটু ব্রেডথ। এটা ছোটো ছোটো টুকরো করে অসংখ্য ভাগে ভাগ করে নিই, যে লিমিটিং কনসেপ্ট অ্যাপ্লাই করি, সবগুলো যোগ করে নিই, টোটালটার সঙ্গে মিলে যায়। কীরকম হয়, যখন আমরা লিমিটিং কনসেপ্টটা দেখেছি যে ফাইনাইট, অর্থাৎ লিমিটটা যখন ফাইনাইট হয় তখন টুকরোগুলো যোগ ফল টোটালটার থেকে হয় কম হতে পারে বা বেশি হতে পারে। কিন্তু যখন আমার ইনফাইনাইট লিমিট আমরা যখন ইউজ করবো, অর্থাৎ উই এক্সটেন্ড ইট আপ ইনফিনিটি, তখন আমরা দেখতে পাবো কি যে এই সব টুকরোগুলোর যোগফল আসল যে এরকম যে বক্ররেখা, কার্ভ সারফেস দিয়ে এরিয়া দিয়ে যে ইনক্লুডেড এরিয়া রিজিয়নটা, এর এরিয়াটা ক্ষেত্রফলটা ওর সঙ্গে সমান হয়ে যাবে। সেই সামেশান থেকে সামেশানের যে এস ফার্স্ট ফর্মটা, তার এই এসটাকে ইলংগেটেড ফর্ম করে দিয়ে এরকমভাবেই চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা দেখি যে কিছু জেনারেল লজ আমরা শিখি। জেনারেল লজ বলতে কীরকম? 1 নম্বর, fx প্লাস gx দুটো ফাংশনের যোগফল, তাদের অ্যাড করলে পরে তার ইন্টিগ্রেশনটা কেমন হবে? প্রত্যেকটা আলাদা আলাদা হবে, তাদের যোগফল বা বিয়োগফলের সঙ্গে সমান হবে। আমি বিয়োগ চিহ্ন দিয়ে দিচ্ছি, ইট মে সিমিলার টু সাবট্রাক্টেড ফর্ম। এখন এখানে দুটো ফাংশন ধরে করা হয়েছে, আমি করেছি। এটা আপ টু ইনফাইনাইট নাম্বার অফ ফাংশনের তাদের অ্যাডিশন হতে পারে, সাবট্রাকশন হতে পারে, সেগুলো বাড়তে থাকবে। জাস্ট দুটো দিয়ে এখানে দেখানো হয়েছে। 2 নম্বর আরেকটা জেনারেল ল কীরকম হবে? দিস ইজ কনস্ট্যান্ট, দিস উইল বি, এগুলো খুব সহজেই করা যাবে। এইবার আমরা করব কি, কিছু ফান্ডামেন্টাল আমরা ইন্টিগ্রেশনের দিকে এগিয়ে যাই। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে যে x টু দি পাওয়ার n dx, এইটার আমরা ইন্টিগ্রেশনটা কত হয় সেটা আমরা বের করার চেষ্টা করি। ওই আমাদের ডেফিনেশন দিয়ে করা হবে। আচ্ছা, এখানে nটা কেমন? n এর ক্যারেক্টারিস্টিক হবে n মাস্ট বি নট ইকুয়ালস টু -1 এবং n হতে হবে মূলদ, রেশনাল, না হলে কী হবে সেটা পরে বলছি। তাহলে দেখো ddx অফ x টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1 প্লাস c, এটা ক্লাস 11 এ রেজিস্ট্রি করেছো, করে দেখো কত হবে। n+1 into x to the power n+1 -1 divided by এটা n+1, তো constant, c এর ডেরিভেটিভ 0, so this is equals to হচ্ছে n+1 আর n+1 ক্যান্সেল হয়ে গেল, তাহলে x to the power 1 ক্যান্সেল হলো, x to the power n। তার মানে এইটার ডেরিভেটিভ হচ্ছে এইটা, তাহলে এইটার ইন্টিগ্রেশন হবে এইটা। সুতরাং আমরা বলতে পারি x to the power n dx, this is equals to x to the power n+1 divided by n+1 plus c। দেখো n is equal to -1 যদি হতো তাহলে এটা গড়বড় হয়ে যেত। n is equal to n not equals to -1 হতে হবে। আর কি হতে হবে? n must be rational, অর্থাৎ n যদি √3 হয়, √4 5 হয়, √7 হয়, √6 হয়, এগুলোর ক্ষেত্রে এই ফর্মুলাগুলো ইউজ করা যাবে। আচ্ছা, যদি n is equal to -1 হতো তখন কি হতো? ব্যাপারটা কেমন হতো? x is equal to n is equal to -1 হতো, তাহলে জিনিসটা যেমন দাঁড়াতো x to the power -1 dx। তার মানে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে এটা gx by x, তাই তো? দেখা যাক যে dx by x কি হতে পারে। এটাও তোমরা করেছো, কীরকম? সেটা হচ্ছে ddx of
log of mod x plus c, this is equals to কত 1 by x। তাহলে কি হবে, সুতরাং আমরা বলতে পারবো dx by x is equals to log of mod x plus c। আচ্ছা কি mod কথা ব্যবহার করলো কেন, কি করে হলো, এর উত্তর লুকিয়ে আছে সেই ক্লাস 11 এর লগারিদম যখন তোমরা ডেফিনেশন শিখেছো যে x মাস্ট বি গ্রেটার দ্যান 0, তাই না, এটা লগের ডেফিনেশনই আছে। আচ্ছা যদি x যদি লেস দ্যান 0 হতো, তার মানে কি হচ্ছে, this will imply minus x greater than 0, at that time ddx of log of minus x plus c, this is equals to হচ্ছে 1 by minus x into minus x হচ্ছে minus 1, so this is equals to 1 by x। আর log plus x এর হলে পর x greater than 0 হলে পর তোমাকে করতেই পারছো, log x এর ডেরিভেটিভ যেটা করছো 1 by x হবে। log of যদি মাইনাস x হতো, দ্যাট মিনস x যদি লেস দ্যান 0 হতো, তখন এটা কি হতো সেই 1 by x, অর্থাৎ 1 by x এর ক্ষেত্রে তুমি বোথ দুটোই আসছে, অর্থাৎ log of mod x, x যখন গ্রেটার দ্যান 0, x যখন লেস দ্যান 0। খেয়াল রেখো এটা কিন্তু লেস দ্যান 0 মানে কিন্তু এটা নেগেটিভ আসছে না, mod x আছে, অর্থাৎ মাইনাস x গ্রেটার দ্যান 0 হচ্ছে, সেখানে মাইনাস x নেওয়া হচ্ছে, সেই জন্য এটা আমাদের log of mod x এসেছে। এবার দেখো এগুলো তোমার নিজেরাই করতে পারবে, এগুলো খুবই সোজা, খুব সোজা, ডেফিনেশনটা শিখে নিলে পরেই সব কিছুই হয়ে যাবে। যেমন ধরো এটা খুব সোজা, e to the power mx dx, very easy, ddx of e to the power mx divided by m plus c, this is equals to কত হচ্ছে দেখো, m e to the power mx divided by m আছে plus c 0, so this is equals to e to the power, তখন e to the power mx এর ইন্টিগ্রেশন হবে এটা। so according to definition e to the power mx dx is equals to e to the power mx divided by m plus c। তোমরা বাড়িতে এইগুলো করবে, e to the power mx এটা কত হয়, একটা trigonometric ফাংশন দেখা যায়, what is sin mx dx, এই ইন্টিগ্রেশনটা দেখা যায়। একই রকম ddx of minus cos mx by m plus c is equals to কত হয় দেখো, মাইনাস তো মাইনাস রয়েছে, cos mx এর হচ্ছে মাইনাস sin mx, ইন্টু m আছে ডিভাইডেড বাই m প্লাস 0, m ক্যান্সেল হয়ে গেল, sin mx। সুতরাং জিনিসটা কেমন দাঁড়ালো, sin mx dx is equals to হচ্ছে মাইনাস cos mx ডিভাইডেড বাই m প্লাস c। এরকম সমস্ত ইন্টিগ্রেশনগুলোই তোমরা করতে পারবে, কীরকম, যেগুলো আছে sin mx হলো cos mx dx, এটা কি হবে sec mx tan mx dx, এটা কি হবে sec square mx dx, এটা কি হবে। এইরকম ফান্ডামেন্টাল ইন্টিগ্রেশনগুলো তোমরা করতে পারবে, এবং এখান থেকেই ফান্ডামেন্টাল এই সমস্ত ইন্টিগ্রেশনগুলো দিয়েই আমরা এই ইন্টিগ্রেশন চ্যাপ্টারের প্রথম যে ইনডিফিনিট ইন্টিগ্রেশন এগুলো দিয়ে শুরু করতে থাকবো, এবং এগুলোই আমরা প্রত্যেকটা ব্যবহার করব। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, পরের দিন অনেক কিছু দেখা যাবে, হচ্ছে না মানে।